আমরা কিন্তু খুব ভালোভাবেই কিন্তু বাবার এবং মায়ের দর্শনও করেছি, তার সাথে পুজোও কিন্তু দিয়েছি। এই যেটা দেখছো এটাই কিন্তু শিবগঙ্গার ঘাট। এটা কিন্তু খুব পবিত্র একটা জলাশয়। এটা হচ্ছে নলক্ষা মন্দির। এটা 1941 সালে কলকাতার পাথুরিয়া ঘাটের রানী চারুশীলা দেবী কিন্তু 1941 সালে 9 লাখ টাকা খরচা করে এই মন্দিরটা তৈরি করেছিলেন। সামনে একটা বড় চ্যালেঞ্জ বলতে ছোট্ট একটা পথ, এই পথ দিয়ে কিন্তু বেরোতে হবে। গুড মর্নিং ফ্রেন্ডস, গুড মর্নিং ফ্রম দেওঘর। আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং আমরা গত এপিসোডে বীরভূম থেকে দেওঘর কিভাবে এসেছি সেই ভিডিও নিশ্চয়ই তোমরা দেখেছো। আর যদি কেউ না দেখে থাকো তাহলে আমার চ্যানেলে ভিজিট করে একবার প্রথম এপিসোডটা তোমরা দেখে নিও। আর আমার ডেসক্রিপশন বক্সে প্রথম ভিডিওর লিঙ্ক আমি দিয়ে দিচ্ছি, সেখান থেকেও তোমরা দেখে নিতে পারো। এখন সকাল প্রায় 6টা, 5:58 মানে 6টা বাজে। সূর্য যদিও সেভাবে এখনও ওঠেনি। আর আমরা আছি এখন আমাদের হোটেলে জাস্ট বেরোবো, স্নান টান সেরে নিয়েছি। আর আমাদের হোটেলের পজিশনটা হচ্ছে এই দিক দিয়ে আমরা এসেছি। আর এই যে ওভার ব্রিজটা দেখছো তোমরা, এই যে ওভার ব্রিজটা, এটা কিন্তু মন্দিরে যাওয়ার যে লাইন, সেই লাইনের ব্রিজ, অর্থাৎ এই লাইনের ভিতর দিয়েই কিন্তু যেতে হবে। ওই নিচে রাস্তা আছে, ওখান দিয়ে উঠে আমরা মন্দিরে যাব, মন্দিরে পুজো দেবো। আর তোমরা যারা আমার ভিডিও দেখছো, যারা সাবস্ক্রাইব করোনি, তাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, তাহলে আমাদের এই সিরিজের আপকামিং ভিডিওগুলোর সাথে তোমরা কিন্তু ভালোভাবে অ্যাটাচ হতে পারবে। তো ঠিক আছে, চলো মন্দিরে যাই, গিয়ে তারপর বাকি কথা তোমাদের মন্দিরে হচ্ছে। আর আমি তোমাদের রুমটা দেখিয়ে দিই। যদিও এখন অফ সিজন, মানে আর কিছুদিন পর হয়তো ভিড় হবে, এখন ভিড় সেইভাবে নেই। এই হচ্ছে আমাদের রুম। একটা টিভি আছে, টিভি যদি আমাদের দেখার প্রয়োজন হয়নি। আর এদিকে আছে বাথরুমে ওদিকে গিজার লাগানো আছে। রুমের তুলনায় কিন্তু বাথরুমটা যথেষ্টই পরিষ্কার পরিচ্ছন্ন। যদিও রুম ভাড়া খুব একটা নয়, এই রুম ভাড়া নিয়েছে 800 টাকা। আরও অন্যান্য ভাড়ার রুমও আছে 1000, 1200, এগুলো কিন্তু নন এসি রুম। এদিকে কিন্তু আরও রুম আছে। এখন রুম মোটামুটি প্রায় কিন্তু খালি, মানে উপরের তলায় কিন্তু আমরা এই কেবল দুজন আছি। আর রুম আছে, হোটেলটা বড় হোটেল, রুম এখানে অনেক পেয়ে যাবে। তবে এখন আর কিছুদিন পর মার্চ মাসে কিন্তু এর সিজন, মানে শিবরাত্রি আর খুব কাছাকাছি চলে এসছে, আর কিছুদিন পর শিবরাত্রি। তো শিবরাত্রিতে জল ঢালার জন্য কিন্তু প্রচণ্ড ভিড় হয়, মানে ম্যাক্সিমাম কিন্তু এখানে শিবগঙ্গা থেকে তো জল ভরে তো ঢালেই, তাছাড়া এখানে 105 কিলোমিটার দূরে সুলতানগঞ্জ আছে। সুলতানগঞ্জ থেকে কিন্তু অনেকেই কিন্তু পায়ে হেঁটে কিন্তু জল নিয়ে এসে এখানে ঢালে এবং অনেকেই কিন্তু থাকে। তো তোমরা দেখতে পাচ্ছ যে কিন্তু যাচ্ছে অনেকেই। তো ঠিক আছে, চলো বেরোই, একদম দেখা হচ্ছে মন্দিরে। আর এটা হচ্ছে হোটেলের রিসেপশন, यहाँ पर भैया बैठा है। আর এখানে আমার গাড়ি রাতে থেকে রাখা আছে। গাড়িটা সন্ধ্যের দিকে বাইরেই ছিল, তারপর রাত্রিবেলায় ভিতরে ভরে দিয়েছিলাম ওদের রিসেপশনে। আর গতকাল আমরা এই দিক দিয়ে এসেছিলাম। আর এই হচ্ছে হোটেল রাধা প্যালেস। আর আমরা যাব এখন এদিক দিয়ে। তো আমাদের এখন পুষ্প আর জল সব নেওয়া হয়ে গেছে। তো আমরা এখন সিঁড়িতে যাচ্ছি, জানি না ভিতরে ভিড় কেমন আছে। আপাতত ভিড় কিছু দেখছি না, এরকম সিঁড়ি করা আছে।
তো এই ভিতরেই কিন্তু আমরা মন্দিরে প্রবেশ করব। আর এই দেওঘর কিন্তু শুধুমাত্র যে ঠাকুর অনুকূলচন্দ্রের আশ্রম আছে তা নয়, এই দেওঘর কিন্তু আমাদের ভূপৃষ্ঠে যে 12টি জ্যোতির্লিঙ্গ আছে তার মধ্যে কিন্তু অন্যতম এই দেওঘর। আর এটা শিবের খুব প্রিয় একটা জায়গা, কারণ এটা তার সাথে একটা সতীপীঠও। এখানে কিন্তু দেবী সতীর হৃদয় পড়েছিল, ওই জন্যে এই পীঠটাকে কিন্তু হৃদয়পীঠও বলা হয়। এখানে যে জ্যোতির্লিঙ্গের যে ঘটনা, সেই ঘটনাটা হচ্ছে একসময় লঙ্কেশ্বর রাবণ একবার শিবকে পুজো করে শিবকে তুষ্ট করে। তো শিবকে তুষ্ট করার পর ওনাকে নিয়ে যেতে চেয়েছিলেন লঙ্কায়, কিন্তু শিব কিন্তু লঙ্কায় না গিয়ে একটা শিবলিঙ্গ রাবণকে দিয়েছিলেন এবং বলেছিলেন যে এইটা নিয়ে গিয়ে তুমি লঙ্কায় স্থাপন করো। কিন্তু একটা শর্ত ছিল যে এই শিবলিঙ্গ কিন্তু লঙ্কা ছাড়া আর দ্বিতীয় কোনো জায়গাতে কিন্তু ভূপৃষ্ঠে কিন্তু নামানো যাবে না, তুমি যেখানেই নামাবে সেখানেই কিন্তু স্থাপনা হয়ে যাবে। আর সেই ভুলটাই রাবণ করে, যদিও ছলনা করা হয়েছিল। বাকি যে দেবতারা ছিলেন তারা কিন্তু চাননি কেউই যে সেই শিবলিঙ্গ লঙ্কাতে নিয়ে যান। তো সেই জন্যে তাদের ছলনায় পড়ে কিন্তু বাধ্য হয় রাবণ সেই শিবলিঙ্গকে এই স্থানে, কিন্তু মন্দিরটা যেখানে আছে সেই স্থানেই কিন্তু নামিয়ে দিয়েছিলেন। তারপর নামানোর পর কিন্তু লঙ্কেশ্বর রাবণ অনেক চেষ্টা করেছিলেন যে সেই শিবলিঙ্গকে তোলার, কিন্তু উনি কিন্তু আর সেই শিবলিঙ্গকে তুলতে পারেননি। তো এখানেই কিন্তু ওই জন্যে সেই শিবলিঙ্গ স্থাপন হয়ে যায়। আর এটাই হচ্ছে একটা জ্যোতির্লিঙ্গ। তো ঠিক আছে, চলো সামনের দিকে এগোনো যাক। এখন আপাতত এই ভিতরের মধ্যে কিন্তু কোনো ভিড় কিছু দেখছি না, মানে এখানে যদিও ট্যুরিস্টের ভিড় এই মুহূর্তে বিশেষ কিছু দেখছি না। এখানে যা শরণার্থী আছে এখন এই লোকালের মধ্যেই। এখন ভিতরে গিয়ে দেখা যাক ভিড় কতটা। আমরা কিন্তু মন্দিরের খুব কাছেই চলে এসেছি। আর বলা হয় নাকি রাবণ তারপর এখানে এই স্থানে কিন্তু পুজো করতে আসতেন এবং রাবণের মৃত্যুর পর এক ব্যাধ এই শিবলিঙ্গকে দেবজ্ঞানে পুজো করতেন। এই যে জায়গাগুলো দেখছো এগুলো কিন্তু ভিড়ের টাইমে কিন্তু লাইন বাই লাইন কিন্তু লাইন মেনটেন করে কিন্তু এগুলো দেখা হয়। যদিও এখন সেইভাবে ভিড় নেই, ওই জন্যে কিন্তু এই পুরো লাইন কিন্তু এখন ফাঁকা। মানে বলতে গেলে কিন্তু এখন 10 ভাগের 1 ভাগও ভিড় নেই। আর এই বৈদ্যনাথ ধাম দর্শন করার পর কিন্তু বাসুকীনাথ দর্শন করতেই হয়, তবেই কিন্তু সেটা পূর্ণতা পায়। যদিও আমরা আগের দিন তোমরা গত এপিসোডে দেখেছো যে আমরা বাসুকীনাথ অলরেডি দর্শন করে ফেলেছি। যেহেতু আমাদের ওই পথে আমরা এখানে এসেছি সেই জন্য আগে ওটা দর্শন করেছি, তারপর আজ এটা দর্শন করব। যদিও ভিতরে সম্ভবত ভিডিও অ্যালাউ নয়, তবু চেষ্টা করব, যদি দেখানো যায় তাহলে অবশ্যই দেখাবো, আর তা না হলে তো তোমাদেরকে বলবো দেখে এসে। তো ঠিক আছে, চলো মন্দিরে যাওয়া যাক। A few moments later. পুজো দেওয়া হয়ে গেল, ওখানে বাবার মন্দিরে পুজো দিলাম, দেওয়ার পর এটা মায়ের মন্দির, দুটোতেই কিন্তু আমরা পুজো দিয়ে নিলাম। ভিতরে কিন্তু ভিডিও অ্যালাউ নয়, সেই জন্য আমি ভিতরটা দেখাতে পারলাম না। এই যেটা দেখছো এটা কিন্তু ঘাট বন্ধন, বাবার মন্দির থেকে মায়ের মন্দিরে যে ঘাট বন্ধন, যেটা গতকাল তোমাদের বলেছিলাম, সেই ঘাট বন্ধন কিন্তু করা হয় এখানে। এটা গণেশ মন্দির। এখানে কিন্তু ভিতরে কিন্তু মেন দুটো মন্দির ছাড়াও কিন্তু 20 থেকে 22টা মন্দির আছে।
কাল ভৈরব। এটা যেমন হনুমান মন্দির। এখানে কিন্তু ভিতরে অনেক মন্দির আছে, মেন দুটো মন্দির ছাড়াও। এটা মা বগলা মন্দির। এখানে ভিতরে অনেক মন্দির আছে। তোমরা এলে কিন্তু পুজো দেওয়ার পর পুরো জায়গাটাই কিন্তু তোমরা ঘুরে দেখে নিও। এই যেগুলো দেখছো এগুলো কিন্তু নাম এন্ট্রি করার পর এই গাঁটগুলোই কিন্তু বাবার এবং মায়ের মন্দিরে লাগানো হবে। গৌরী মন্দির, মানে এই টোটাল সার্কেলটাই কিন্তু পুরোটাই কিন্তু মন্দির। পরপর পরপর মন্দিরগুলো কিন্তু আছে, তোমরা টোটালটাই কিন্তু ঘুরে দেখে নিও। এটা যেমন আছে মা তারা মন্দির। তবে ভিড় কিন্তু সেইভাবে খুব একটা নেই। আমরা কিন্তু খুব ভালোভাবেই কিন্তু বাবার এবং মায়ের দর্শনও করেছি, তার সাথে পুজোও কিন্তু দিয়েছি। মানে তোমরা এই ফেব্রুয়ারি মাসে যদি এখানে আসো তাহলে কিন্তু তোমরা ভালোভাবে দর্শন করতে পারবে। এটা মা কালী মন্দির। এদিকে আছে এটা মা অন্নপূর্ণা মন্দির। এটা আছে লক্ষ্মী নারায়ণ মন্দির। এই যে দেখছো তোমরা, এটা কিন্তু গাঁট বন্ধন হচ্ছে। এটাই কিন্তু ওখানে বাঁধা হবে, বাবার মন্দির থেকে কিন্তু মায়ের মন্দির পর্যন্ত কিন্তু এই গাঁট বন্ধন বাঁধা হবে। মানে ওদের যারা পুরোহিত আছে তাদের মধ্যেই কিন্তু একজন ওখানে বেঁধে দিয়ে বাকি বিপরীত দিকটা ওর হাতে ধরিয়ে দেওয়া হবে। তো তারপর ওখান থেকে টেনে নিয়ে যাওয়া হবে একদম ওখান পর্যন্ত। ওখানে কিন্তু ওদের লোকই কিন্তু মন্দিরে চাপবে, চেপে কিন্তু ওখানে বাঁধবে। তো ঠিক আছে, চলো পুজো তো দেওয়া হয়ে গেল মন্দিরে, এখন মন্দির থেকে যাওয়া যাক। তবে এই মন্দিরে একটা জিনিস তোমাদেরকে বলে রাখি, তোমরা এলে কিন্তু এখানে পান্ডাদের কিন্তু খুব মানে উপদ্রব, এখানে কিন্তু খুব সাবধান। মানে এখানে কিন্তু ওরা তোমার ইচ্ছের বিরুদ্ধেও কিন্তু তোমাকে টুক করে একটা মালা পরিয়ে দেবে, 10 টাকা 20 টাকা দাও। তো ওটার জন্যে কিন্তু তোমাদেরকে সাবধানে থাকতে হবে। কিছু করো চাই না করো, এখানে কিন্তু টাকার খেলা। এই যেটা দেখছো এটাই কিন্তু শিবগঙ্গার ঘাট। এটা কিন্তু খুব পবিত্র একটা জলাশয়। এখান থেকেই কিন্তু প্রত্যেকে জল ভরে, স্নান করে জল ভরে কিন্তু এইদিকে সিঁড়িতে উঠে এদিক দিয়ে কিন্তু মেন বাবার মন্দিরে কিন্তু গিয়ে জল ঢালে সবাই। তা একটু জল এদিকে কিন্তু টোটালটাই ঘাট করা আছে, মানে একদম চারিদিক কিন্তু অসংখ্য ঘাট করা আছে। তাই তোমরা এলে কিন্তু এখানে স্নান করে এই জল নিয়েও কিন্তু তোমরা ওখানে মন্দিরে যেতে পারো। তো আমরা যেহেতু পুজো দিয়েছি, জল ওখানেই নিয়েছিলাম। জল তোমরা ওখানেও পেয়ে যাবে, জল তার সাথে পুষ্প সব কিছুই তোমরা পেয়ে যাবে। এই যে এই ধরনের পুষ্প এখানে পেয়ে যাবে, আর বোতলে, ছোট বোতলে জল সব কিছুই পেয়ে যাবে। মানে এখানে জল ভরার পর একটুখানি হেঁটে গেলেই কিন্তু মন্দির। তোমরা এখানে কোনো ছোট বোতল বা কোনো জলের কোনো জায়গা নিয়ে কিন্তু এখানে জল ভরে তোমরা মন্দিরে গিয়ে জল ঢালতে পারো। আর শিবগঙ্গার পাড়ে কিন্তু এরকম অনেক খাবারের দোকান আছে, ভেজ খাবারের, এখানে খেয়ে নিতে পারো। আমরা এখনও পর্যন্ত সেইভাবে কিছু খাইনি, জাস্ট 1 কাপ করে চা খেয়েছি। তো ঠিক আছে, চলো এখন যাই হোটেলের দিকে। তো আমরা এখন চলে এসেছি নওলাক্ষা মন্দিরে। মন্দির সাধারণত ঠাকুরের নাম অনুসারে বা জায়গার নাম অনুসারে আমরা জানি, কিন্তু টাকার পরিমাণের অনুসারে যে মন্দিরের নাম হয় সেটা কিন্তু এটাই দেখছি।
এটা হচ্ছে নওলাক্ষা মন্দির। এটা 1941 সালে কলকাতার এক রানী, পাথুরিয়া ঘাটের রানী চারুশীলা দেবী কিন্তু 1941 সালে 9 লাখ টাকা খরচা করে এই মন্দিরটা তৈরি করেছিলেন। ওই জন্য এই মন্দিরটার নাম নওলাক্ষা। তো এই হচ্ছে মন্দিরটা যদিও এখন কনস্ট্রাকশন বলতে উপর দিকে কাজ চলছে, হয়তো কিছু কনস্ট্রাকশন তার সাথে রঙের কাজ চলছে, ওই জন্যে এই বাঁশগুলো লাগানো আছে। এই মন্দিরটা তৈরির পিছনে কারণটা হলো চারুশীলা দেবীর স্বামী অক্ষয় ঘোষ এবং তার পুত্র যতীন্দ্র ঘোষ খুব অল্প বয়সে মারা যান, এবং মারা যাওয়ার পর চারুশীলা দেবী কিন্তু দিশেহারা হয়ে পড়েন। তো তারপর উনি এখানে বালানন্দ ব্রহ্মচারীর শরণাগত হয়, শিষ্যত্ব গ্রহণ করেন, এবং কিছু সময় ব্যতীত হওয়ার পর কিন্তু সেই গুরুদেবের কথা মতো এখানে মন্দিরটা তৈরি করে। তো মন্দিরের ভিতরে আমরা যাব, সামনের দিকে ওখানে প্রবেশ পথ, হচ্ছে মন্দির। তো এই সিঁড়ি দিয়ে ওঠার পর কিন্তু দুই দিকে দুটো রাস্তা উঠে গেছে। এখানে লেখা আছে যতীন্দ্র স্মৃতি, অর্থাৎ ওনার ছেলের নাম ছিল যতীন্দ্র ঘোষ এবং অক্ষয় ঘোষ ওনার স্বামী ছিল, যেটা বললাম তোমাদের। তো এখানে যেহেতু ভিডিও অ্যালাউ নেই, সেহেতু আমি ভিডিও তোমাদেরকে সেইভাবে দেখাতে পারছি না, তবে তোমরা এসে এটা জায়গাটা অবশ্যই ভিজিট করো। তো ঠিক আছে, আমরা ভিতরে গিয়ে দর্শন করি, তারপর তোমাদের বলছি। তো এখানে একটা ভিতরে গোপালের মূর্তি আছে, যেহেতু এই মন্দিরটা রাধাকৃষ্ণের নামে উৎসর্গ করা হয়, স্পেশালি কৃষ্ণের নামে, এবং এখানে একটা বালানন্দ ব্রহ্মচারীর একটা মূর্তি আছে। মানে এখানে আসতে গেলে সকাল 7টা থেকে 12টা পর্যন্ত খোলা পাবে, এবং 12টা থেকে 2টো পর্যন্ত 2 ঘন্টা কিন্তু গোপালের ভোগ দেওয়া হয়। তো সেই সময়টা কিন্তু কিছুক্ষণ বন্ধ থাকে, আবার 2টোর পর থেকে খোলা পেয়ে যাবে। তো তোমরা চেষ্টা করবে সকাল সকাল আসার, সকাল দিকে ভিড়টা খুব একটা থাকে না, তোমরা ভালোভাবে দেখতে পারবে। আর এই দিকের জায়গাগুলো এখন বেশ কিছু ঝর্ণা বা এই জাতীয় কিছু তৈরি করে কিন্তু জায়গাগুলো সাজানো হচ্ছে। আর এই পাশের এই দোকানগুলো এখন বন্ধ আছে, এখানে সারি সারি বেশ কিছু দোকান আছে, এগুলো বন্ধ আছে। মন্দিরটা কিন্তু প্রায় 146 ফুট উঁচু। আমরা ওদিকে উঠেছি, কিন্তু মেন প্রবেশ পথ এইটাই। এগুলো যেহেতু এখন কাজ চলছে, এই জন্য এখন বন্ধ আছে। এ পাশে একটা বড় দিঘির মতো ডোবা আছে, আর এই দিঘির ওপারেও কিন্তু একটা আশ্রম আছে, বালানন্দ ব্রহ্মচারীর আশ্রম। আর এইটা মেন গেটেই কিন্তু এখানে চারুশীলা দেবীর একটা মূর্তি করা আছে শ্বেত পাথরের, আর উপরে কিন্তু ওখানে যতীন্দ্র স্মৃতি লেখা আছে। এইটাই কিন্তু মেন গেট, কিন্তু এখন এইদিকে যেহেতু কাজ চলছে সেটা তোমরা বুঝতে পারছো, ওই জন্যে কিন্তু এগুলো এখন টোটালি এখন যাওয়া বন্ধ, কেবল ওই পাশের গেটটাই কেবল খোলা আছে। তো ঠিক আছে, চলো এরপর তোমাদের সাথে দেখা হচ্ছে তপোবনে। এলে কিন্তু তোমরা এই জায়গাটাকেও মিস করো না, অবশ্যই কিন্তু একবার ঘুরে যেও। অনেকেই কি করে দেওঘর এসে কিন্তু মন্দিরে পুজো দেয়, অনুকূল ঠাকুরের আশ্রমে যান, কিন্তু এই জায়গাগুলো অনেকেই আসেন না। তো আমি বলবো তোমরা অবশ্যই কিন্তু এই জায়গাটা কিন্তু একবার এসে দেখে যেও। আর এই নওলাক্ষা মন্দির দেখার পর কিন্তু তোমরা বাইরে কিন্তু এখানে কিন্তু খাবারের দোকান পেয়ে যাবে। এই সামনে একটা দোকান আছে, সম্ভবত এগুলো খাবারের দোকান। আর এই জায়গাটা মন্দিরের বাইরে এই প্লেসটা কিন্তু পার্কিং এরিয়া, এখানে তোমরা 4 চাকা বা বাইক নিয়ে এলে তোমরা এখানে রাখতে পারো। এই যে গেটটা দেখছো, এটা কিন্তু তপোবন ঢোকার গেট। ওখান থেকে আসার পর কিছুটা এসে এখানে যে গেটটা দেখছো, এই গেটের ভিতর দিয়ে চলে যেতে হবে। এদিক দিয়ে একটা রাস্তা চলে গেছে, এদিক দিয়ে বাসুকীনাথ যাওয়া যায়। বাসুকীনাথ এখান থেকে মোটামুটি 40 কিলোমিটার।
আর এদিক দিয়ে কিন্তু আমরা ঢুকে যাব তপবনের দিকে। তো এই হচ্ছে তপবন যাওয়ার রাস্তা, তোমরা দেখতে পাচ্ছ। এই যাওয়ার রাস্তাতে কিন্তু দুই দিকে অনেক দোকানপাট পেয়ে যাবে। তো এই ভেতর দিয়ে যেতে হবে। এটা একটা পার্বত্য অঞ্চল। এই পাহাড়ের টিলার ওপরে বেশ কিছু ছোট বড় গুহা মতো আছে এবং এখানে বিভিন্ন সময় বিভিন্ন মুনি ঋষি কিন্তু এখানে এসে তপস্যা করেছেন। হয়তো সেই কারণেই এই জায়গার নাম তপবন। এখানে এক সময় বাল্মীকিও তপস্যা করেছেন, বালানন্দ ব্রহ্মচারীও এখানে এসেছেন, এমনকি রাবণও কিন্তু এখানে তপস্যা করে গেছেন। এখানে উঠেই এখানে একটা মন্দির আছে। তো উঠেই এখানে কিন্তু বালানন্দ ব্রহ্মচারীর মন্দির। আর এই মন্দিরের পাশ দিয়ে কিন্তু এই যে রাস্তাটা চলে গেছে, এটাই কিন্তু উপরে যাওয়া যায়। আর এই বাজারটা এই সিঁড়ি দিয়ে কিন্তু আমরা উঠে এলাম। এখানে উঠেই একটা মন্দির আছে, শিবলিঙ্গ আছে। তো এখানে কিন্তু একসময় রাবণও তপস্যা করেছেন, যদিও রাবণের তপস্যা ভঙ্গ করার জন্য হনুমানজি কিন্তু এসেছিলেন। তো এখানটাতে উঠে এই একটা দেখছো তোমরা, এটা কিন্তু তপোনাথ মন্দির। উঠেই কিন্তু এটা তপোনাথ মন্দির। তপোনাথ মন্দিরের পাশে এদিক দিয়ে কিন্তু চলে গেছে রাস্তা। মানে এখানে বেশ কিছু মন্দির আছে। হনুমানজির মন্দির আছে একদম উপরে, এখানে তপোনাথ মন্দির, নিচে আরও কিছু মন্দির আছে। তো এই হচ্ছে তপোনাথ মন্দির। মন্দিরে প্রবেশ করেই তোমরা যে শিবলিঙ্গটা দেখছো, এটা কিন্তু বালানন্দ ব্রহ্মচারী পরে কিন্তু করিয়েছেন। আর প্রথম যে শিবলিঙ্গ সেটা সম্ভবত ওটা। তো এই যে শিবলিঙ্গটা দেখছো, এটা কিন্তু সেই প্রথমের শিবলিঙ্গ। এই তপোনাথ মন্দির দর্শন করে আমরা কিন্তু উপর দিকে যাচ্ছি। শুধুমাত্র আমরা দুজনই আছি, ভিড় এখানে একদমই নেই। মানে তোমরা যদি ফেব্রুয়ারি মাসে এই সময়ে, মানে ফেব্রুয়ারির মিডিল টাইমে যদি আসো, তাহলে কিন্তু পুরো মন্দিরটাই কিন্তু এখন, মানে পুরো তপবনটাই এখন কিন্তু ফাঁকা একদম, মানে কেউ নেই। এটা অন্য সময় এলে কিন্তু একদম পুরো, মানে কি বলবো, পুরো জাঁকজমক হয়ে থাকে। এমনকি এখানে কোনো হনুমানও দেখছি না। আর এখানে পাশে কিন্তু এই রেলিং দিয়ে, স্টিলের রেলিং দিয়ে কিন্তু এখানে ধারে গার্ড করা আছে। এখানে কিন্তু অনেক সিঁড়ি আছে উপরে। আমাদের বৈদ্যনাথ মন্দির থেকে যে নলক্ষা মন্দির তোমাদের দেখালাম, সেখানে ডিস্ট্যান্স মোটামুটি 3.5 থেকে 4 কিলোমিটার। আর নলক্ষা মন্দির থেকে এই তপবনের দূরত্ব মোটামুটি 6.5-7 কিলোমিটার। রাস্তা খুবই ভালো, তোমরা অটো বা টোটোই করে আসতে পারো। আর বাইক থাকলে তো কোনো কথাই নেই। তো আস্তে আস্তে উপরে যাই, গিয়ে তোমাদের দেখাচ্ছি। এই যে মন্দিরটা দেখছো, প্রায় উপরে উঠে আসার পর এই জায়গাটাতেই কিন্তু বালানন্দ ব্রহ্মচারী এখানেই তপস্যা করতেন। এটাই কিন্তু তপস্যার স্থল। এদিক দিয়ে পাশ দিয়ে সিঁড়ি উঠে গেলেই কিন্তু পুরো জায়গাটাই উপর থেকে দেখা যায়। দেখাচ্ছি তোমাদের। এখান থেকে কিন্তু পুরো এলাকাটাই কিন্তু একদম দেখা যাচ্ছে। তবে ওই পাহাড়ের গায়ে কিছু হনুমান দেখতে পাচ্ছি। আর এই সাইডগুলো কিন্তু গ্রিল দিয়ে কভার করা আছে। এই পাহাড়ের উপর কিন্তু করা হয়েছে যাতে কেউ পড়ে না যায়, সেই জন্যে। তবে এই সাইডটা ফাঁকা আছে। আর এই মন্দিরটা কিন্তু এখন বন্ধ আছে, কেউ নেই সেইভাবে দেখছি। তবে খোলা থাকলে তোমাদেরকে দেখাতে পারতাম। তবে আমরা যাব, ওই পাশ দিয়ে সম্ভবত যাওয়া যায়।
একদম ভালো লাগছে না, কারণ এখানে লোকজন না থাকলে মানে পুরো বোর লাগছে। এখানে শুধু আমরা দুজন আর 2-4 জন হয়তো দাদাভাই আছেন, আদার্স কেউ নেই। তবে এখান থেকে পুরো জায়গাটাই কিন্তু দেখা যাচ্ছে। আর এই পাহাড়টা কিন্তু দুটো ভাগে ভাগ হয়ে গেছে। হনুমানজি কিন্তু এখানে রাবণের তপস্যা ভঙ্গ করার জন্য কিন্তু এখানে ঝাঁপিয়ে কিন্তু তাণ্ডব লীলা চালান, এবং সে কারণে কিন্তু পাহাড়টা সেটা কিন্তু ভাগ হয়ে ছড়িয়ে ছিটিয়ে কিন্তু পাথরগুলো পড়ে আছে। আর ওই উপরের ওই সাইডটাতে আছে হনুমানজির মন্দির। এই বালানন্দ ব্রহ্মচারীর যে সাধনস্থল, ওটা কিন্তু এখন বন্ধ আছে। বন্ধ না থাকলে আমি ভেবেছিলাম খোলা পাবো, ভিতরে গিয়ে তোমাদের দেখাতে পারতাম। তো ঠিক আছে, চলো ওই পাহাড়টাতে যাই, গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। তো এটা তো বন্ধ আছে, এর পাশ দিয়েই কিন্তু একটা রাস্তা উঠে গেছে। এই যে এদিক দিয়ে কিন্তু কোনো সিঁড়ি নেই, এই পাথরের উপর দিয়েই কিন্তু উঠতে হবে। তবে খালি পায়ে ওঠাটা অতটা অসুবিধা হবে না, জুতো পরে অনেক সময় স্লিপ করে, অসুবিধা হবে না। তবে একটু দেখে শুনে হাঁটতে হবে, একটু শারীরিক দক্ষতা থাকলে অবশ্যই তোমরা উঠতে পারবে। কিছু কাপড় আছে হনুমানজির, এখান দিয়ে একটা অ্যারো চিহ্ন করা আছে জানেকা রাস্তা, অর্থাৎ এই দিয়েই কিন্তু গলে যেতে হবে, এদিক দিয়েই উঠতে হবে। তবে ধাপের মতো হয়ে গেছে, মানে এখানে সাধারণ মানুষ যাতায়াত করে, কিন্তু এগুলো পুরো রাস্তাটাই কিন্তু একদম সিঁড়ির ধাপের মতো হয়ে আছে। এদিক দিয়ে কিন্তু কিছুটা অ্যাডভেঞ্চারও হচ্ছে। এই ঢালানগুলোতে একটু দেখে শুনে নামতে হবে। আপনি অ্যাডভেঞ্চার অসিত দেখছো, আর সেখানে অ্যাডভেঞ্চার কিছু থাকবে না, তা কী করে হয়। এই হচ্ছে রাস্তা, এদিক দিয়ে কিন্তু রাস্তা, অসুবিধা নেই। এখানে মাঝে মধ্যে অ্যারো চিহ্ন করা আছে, সেগুলো তোমরা একটু লক্ষ্য করবে যদি কেউ নাও থাকে। যদিও আমাদের সামনে বা পিছনে কিন্তু কেউ নেই, বাট এখানে অ্যারো করা আছে, মাঝে মধ্যে লেখাও আছে এখানে জানেকা রাস্তা। তো এদিক দিয়ে কিন্তু যেতে হবে। হ্যাঁ, তো এই যে জায়গাটা দেখছো জোড়ার নামছে, এই জায়গাটা দিয়ে কিন্তু নামা যায়। তো এই জায়গাটা দেখে ভেবো না যে নামা হবে না, এটা কিন্তু নামার জায়গা। এই জায়গাটা দিয়ে কিন্তু নামতে হবে। ও এখানে জায়গাটা খুবই সংকীর্ণ, দিয়ে আবার নামার রাস্তা আছে। রাস্তাটা কিন্তু তোমরা বুঝতে পারছো নিশ্চয়ই, দুই দিকে কিন্তু পাথরের মাঝখান দিয়ে কিন্তু আস্তে আস্তে নামতে হবে। বাপরে, সকাল থেকে কি এই জগিং করাটা আবশ্যক ছিল তোমাদেরকে দেখানো ছিল, সেই জন্যে। বাপরে, ওই ফাঁক দিয়ে কিন্তু আমরা বেরোলাম। এই পাথরটা দেখতে পাচ্ছ, দুটো পাথরের মানে দুটো যে পাহাড়ের যে বড় টিলা আছে, তার মাঝখানে কিন্তু এই পাথরটা জাস্ট ঝুলে আছে। মানে ডিম্বাকৃতির একটা পাথর, বড় পাথর, যেটা কিন্তু ওখানে ঝুলে আছে। ওখান থেকে নামার পর এদিক দিয়ে বাপরে, এই যে জিনিসগুলো দেখছো অশিক্ষিত লোকের কাজ এগুলো। এই জায়গাগুলোকে কিন্তু এইভাবেই কিন্তু নোংরা করছে। আমি তোমাদের অবশ্যই বলবো এই জায়গাগুলোকে তোমরা নোংরা করো না।
তো এই ফাঁকটা দিয়ে কিন্তু আমরা বেরোলাম, এই ফাঁকটা দিয়ে বেরোলাম। এখন এদিক দিয়ে নেমে যাব। উপর থেকে নেমে এলাম, নামার পর এখানে এই নিচ দিয়ে একটা গুহা মতো আছে, এখানে নামতে হবে। ठीक है, তো একটা ধাগা এখানে বেঁধে দিলাম। এদিক দিয়ে নামার পর এসে কিন্তু সামনে একটা বড় চ্যালেঞ্জ বলতে ছোট্ট একটা পথ, এই পথ দিয়ে কিন্তু বেরোতে হবে, দেখাচ্ছি তোমাদের। তো এখন এই দিক দিয়ে যাব। বাবরে বাবরে, সকাল সকাল এতটা অ্যাডভেঞ্চার, মানে জাস্ট এখান থেকে এই জায়গাটা বুঝতে পারছো, এখানে 1 ফুট জায়গা আছে, এই 1 ফুট জায়গার মধ্যেই কিন্তু গলে যেতে হবে। এই জায়গাটার মধ্যে আসতে হবে। তবে একটা কথা বলছি, ডোন্ট মাইন্ড, তোমরা কিছু মনে করো না। অনেকেই যারা একটু শরীর স্বাস্থ্য ভালো তারা কিন্তু এই রাস্তাটায় কিন্তু আসবে না, একদম আটকে যাবে কিন্তু, সত্যি বলছি। আমরা যেহেতু হালকা আছি, আমি তো হালকাই আছি, জুরান তাও একটুকু আমার থেকে বেটার আছে। আমি যেহেতু একটু হালকা আছি তাই আমার অসুবিধা হয়নি। ওই জন্যে তোমরা যারা একটু হেলদি আছো তাদের বলবো এই রাস্তাতে না আসতে। তো বুঝতে পারছো তোমরা কীভাবে পেরোচ্ছে, এইভাবে কিন্তু পেরোতে হবে, কিচ্ছু করার নেই। এদিক দিয়ে পেরোনো যাবে, এদিক দিয়েও পেরোনো যাবে, এই তো এই ফাঁক দিয়ে পেরোনো যাবে। আমি কিন্তু টুক করে পেরিয়ে গেলাম, হালকা হওয়ার এইটাই কিন্তু গুণাগুণ। এরপর এখানে নামতে হবে, আমাকে দাও একটা দাও নাকি, হালকা হয়ে বেরিয়ে যেতে পারবে। দেখো দেখো, মানে কাঁধ হয়ে পেরোতে হবে। বুঝতে পারছো তোমরা জোরান কিভাবে পেরোচ্ছে, এইভাবেই কিন্তু তোমাদেরকেও পেরোতে হবে। ব্যাস চলে গেছে, এখন আমার পালা। আমি ক্যামেরাটা এখন অফ করি, নাহলে সমস্যা হবে। এদিক দিয়ে নেমে আসার পর কিন্তু এখানে একটা মন্দির আছে, মা লক্ষ্মী মন্দির, যদিও এখন বন্ধ আছে। তো এই মা লক্ষ্মীর মন্দিরটা খোলা থাকলে এই দিক দিয়ে কিন্তু ওই সিঁড়িটা দিয়ে নামা হয়। আর মন্দির কিন্তু ওখানে, যদিও মা লক্ষ্মীর বিগ্রহের ছবি কিন্তু এখান থেকে দেখাতে পারবো না, কারণ সম্পূর্ণ লাগানো আছে, অনেকটা কর্নারে আছে। তো ঠিক আছে, এটা যেহেতু বন্ধ আছে সেহেতু আমরা এদিক দিয়ে নেমে যাব। তো এখান দিয়ে একটা শনি মন্দির আছে, আর আমরা এদিক দিয়ে নামলাম। যেহেতু এই রাস্তাটা বন্ধ আছে, আমি তোমাদের দেখিয়ে দিই। এই যে রাস্তাটা দেখছো, এটা মা লক্ষ্মীর মন্দির। ওই গেটটা যেটা দেখালাম, ওই গেটে ঢুকে কিন্তু এই মা লক্ষ্মীর মন্দির হয়ে কিন্তু এদিক দিয়ে নেমে একদম এইদিকে। আর এতটা এই টোটাল জায়গাটা ঘুরে এসে, টোটাল জায়গাটা ঘুরে দেখে আসার পর তোমাদের যদি মনে হয় যে একটু রেস্টের দরকার, তাহলে এখানে কিন্তু জেলা পরিষদ থেকে এখানে একটা বসার ব্যবস্থা করা হয়েছে। তো এখানে তোমরা একটু বসে জিরিয়ে নিতে পারো। তারপর নিচে যাবার পালা, লেখা আছে জেলা পরিষদ দেওঘর। তো আমরা গিয়েছিলাম কিন্তু এদিক দিয়ে, আর এলাম কিন্তু এদিক দিয়ে। তো এখানে কিন্তু তোমরা এলে কিন্তু অনেকেই গাইড যারা আছে তারা কিন্তু ছেঁকে ধরবে তোমাদের নিয়ে যাওয়ার জন্য। আমার মনে হয় না গাইডের প্রয়োজন এখানে আছে, তোমরা নিজেরাই ঘুরতে পারো। তবে জুতো খুলতে হবে, সেহেতু একটা দোকানে জুতো খুলে রেখে তোমরা যেতে পারো। আমরা যেমন ওখানে একটা দোকানে জুতোটা খুলে রেখেছি, কারণ সকালের ব্রেকফাস্ট করা হয়নি, ওখানেই খাওয়া দাওয়া কিছু করব, তারপর এখান থেকে বেরিয়ে যাব।
তো আপাতত আজকের ভিডিওটা আমি এখান থেকে শেষ করছি। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, আর বেশি ভালো লাগলে চেনা জানা বন্ধুবান্ধব ফ্যামিলি মেম্বার সবার সাথে শেয়ার করে দিতে পারো। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, অর্থাৎ এই সিরিজেরই নেক্সট ভিডিওতে। ততক্ষণে টাটা, টেক কেয়ার অ্যান্ড গুড বাই ফ্রম তপবন।